ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা এখন একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নিই কি ব্রেকিং নিউজ। দেখুন স্যার, ডাউ জোন্স দেখলে দেখা যাবে ডাউ কী করেছে। লাস্ট ট্রেডিং সেশনে 1.5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। এবং লাস্ট 5 দিনে যদি দেখি তাহলে লাস্ট 5 দিনের মধ্যে লাস্ট 2 দিন কিন্তু খুব বাজেভাবে পড়েছে। কেন? কারণ 2 তারিখের জব ক্লেম রিপোর্ট বা জব লস রিপোর্ট যেটা পাওয়া গেছে তার এগেনস্টে ন্যাসডাককে দেখলে দেখা যাবে ন্যাসডাকও কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 2.5%-এর কাছাকাছি পড়েছে। এবং লাস্ট 5 দিনের মধ্যে যদি দেখেন লাস্ট 2 দিনে কিন্তু খুব বাজেভাবে পড়েছে। কারণটা কি? কারণটা একই, 2 তারিখে যে জব লসের ডেটা আসছে সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু। তো মার্কেট অ্যানালাইটিক্সরা কি বলছে, যে যেইভাবে জব লসের ডেটা দেখা যাচ্ছে তার ফলে কিন্তু আমেরিকা হয়তো রিসেশনে যেতে পারে, অর্থাৎ অর্থাৎ অর্থনৈতিক মন্দে দেখা দিতে পারে। সেরকম কিন্তু কারা বলছে? অ্যানালিটিক্সরা বলছে। তো সবার জন্য এইসবের জন্য কাকে দায়ী করা হচ্ছে? এইসবের জন্য দায়ী করা হচ্ছে কিন্তু মিস্টার পয়েলজিকে এবং তার পলিসিকে। তিনি লাস্ট এফওএমসির মিটিংয়েও কিন্তু রেট কাট করেননি। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবার বলতে পারেন স্যার পুরনো জিনিস নিয়ে কী আলোচনা করছেন? দেখুন স্যার, চলুন এখনও ব্রেকিং নিউজটা তো বলিনি। তো কি দেখুন, জানা যাচ্ছে কি কি যে তারা বলেছেন, অর্থাৎ পয়েল স্যার বলেছেন কি হয়তো সেপ্টেম্বরে কিন্তু রেড কাট হতে পারে। তো এই রেড কাট যদি হতো তাহলে হয়তো এই ঘটনাটা হতো না ইউএসের মার্কেটে। তো এই রিসেশনের যে একটা ভয় দেখা যাচ্ছে তার জন্য কিন্তু পয়েল স্যারকেই দায়ী করা হচ্ছে। দেখুন স্যার, ব্রেকিং নিউজটা কি, যে উইক job reports show there's a strong case of Fed rate cut before next meeting, economist says. তো বলছে কি যে জব রিপোর্টটা পাওয়া গেছে 2 আগস্ট এবং তার জন্য যে মার্কেটে একটা ভয় কাজ করছে, সেই ভয়ের জন্যে হয়তো ফেড রেট কাট করতে পারে নেক্সট মিটিংয়ের আগে। দেখুন স্যার, নেক্সট মিটিং কবে? নেক্সট মিটিং কিন্তু সেপ্টেম্বরের 17-18-তে। তো স্যার সেপ্টেম্বরের 17-18 অনেকটা দূর। যেরকমভাবে মার্কেট কোলাপস করছে, যেরকমভাবে মার্কেট পড়ছে, শুধু ইউএসের মার্কেট নয় তার সাথে ওয়ার্ল্ডের মার্কেট, তো ইকোনমি কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। তার জন্যেই কিন্তু এই ইকোনমিক্সটাকে জেপি মর্গানে ইকোনমিক্স সেড যে দেয়ার ইভেন অ্যান্ড কি বলছে আনশিডিউল রেট কাট হতে পারে, অর্থাৎ যেটা শিডিউল নেই, অর্থাৎ তার আগেই কিন্তু রেট কাট হতে পারে নেক্সট এফওএমসির মিটিংয়ের আগে। যেখানে কারণটা কি বলছে? কারণ কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং জুলাই জব রিপোর্টস। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই জিনিসটা যদি হয় তাহলে কিন্তু মার্কেট আবার বাউন্স ব্যাক করবে। তো এটা কিন্তু একটা সম্ভাবনার কথা বলছে, যেটা কি জেপি মর্গানের ইকোনমিক্স বলছে। তো স্যার এটা কার্যকরী যদি হয় তাহলে কিন্তু মার্কেটে ব্যাপক একটা মুভমেন্ট দেখা যেতে পারে। তো স্যার আবারও বলবো, এই যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু ক্ষণস্থায়ী, অর্থাৎ একটা ভয় কাজ করছে যার জন্যে মার্কেট পড়ছে, যার জন্যে আমাদের নিফটিও পড়ছে। লাস্ট ট্রেডিং সেশনে 1%-এর ওপরে পড়েছে, হয়তো মন্ডেতে আবার পড়তে পারে। তো স্যার এই সুযোগে কিন্তু আপনাকে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ ভালো ভালো কোম্পানিগুলো, ভালো ভালো স্টকগুলো নিচে আসলে কিন্তু সুযোগটাকে কাজে লাগাতে হবে স্যার। কারণ এটা ক্ষণস্থায়ী। যদি ফেড রেট কাট করে দেয়, আনশিডিউল রেট কাট যেটা আমরা ব্রেকিং নিউজে পেলাম, তাহলে কিন্তু মার্কেট আবার এখান থেকে বাউন্স ব্যাক করবে। তো তখন কিন্তু আবার কপাল চাপড়াতে হবে যে কি ভুল করলাম, যে ঠিক সময় ছিল বাই করার, করলাম না। স্যার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিএসইউ যতগুলো ব্যাঙ্ক রয়েছে তার মধ্যে কিন্তু নাম্বার 1 ব্যাঙ্ক, যে ব্যাঙ্কটার রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু ডিক্লেয়ার হয়েছে। অর্থাৎ এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা মন্ডেতে দেখতে পারবো। রেজাল্ট মোটামুটি ঠিকঠাক হয়েছে, আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে, যারা দেখেননি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে, এই ব্যাঙ্কটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন, এসবিআই কোয়ার্টার 1-এর রেজাল্ট বেরিয়েছে এবং বোর্ড অ্যাপ্রুভ করেছে ফান্ড রাইজিংয়ের জন্য কত অফ আপ টু কত 25,000 করোড় ভায়া 1 টু বন্ড FY25, অর্থাৎ FY25-এ কিন্তু 25,000 করোড় তারা কি করতে পারে, ফান্ড রাইজ করতে চলেছে। তো স্যার যখনই ফান্ড রাইজের কথা শোনা যায় তখনই কিন্তু কোম্পানির মনে হয়, এটা মাথায় আসতেই পারে যে কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে, কারণ ফান্ড রাইজ করে কিন্তু ব্যাংকটা তার বিজনেসেই লাগাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই ব্যাংকটা বেস্ট ব্যাংক।
স্যার টেক্সমাকো রেল ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটা 261 চলছে। তো স্যার এই কোম্পানিটা রেল সেগমেন্টে কাজ করে এবং চলুন দেখে নিই কোম্পানিটা রেল সেগমেন্টের বা রেলের কোন কোন কাজগুলো করে। দেখুন এই যে টেক্সমাকো রেল যেটা সেটা কিন্তু বলছে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি বেস ইন ইন্ডিয়া। ওকে, এই কোম্পানিটা দেখুন রেল ওয়াগান বলুন, কোচেস বলুন এবং লোকোমোটিভের কাজ কিন্তু করে। তো স্যার যেহেতু গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কাজ করে না, সরি করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কোম্পানিটা 158% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে প্রায় 500%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানির রিটার্ন কিন্তু লাস্ট 1.5 থেকে 2 বছর কি 2.5 বছরের মধ্যে এসছে। কেন? কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং গভর্নমেন্টের পলিসি। তো গভর্নমেন্ট নতুন রেল বলুন, নতুন কোচেস বলুন, সেগুলোর কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট প্লেয়ার, একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য এতটা ভালো মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটা দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার টেক্সমাকো ব্যাগে কত 243 করোড়ের একটা অর্ডার এসছে কোথা থেকে? MRVC থেকে। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে কলকাতা বেস এই কোম্পানিটা কিন্তু স্যাটারডেতে জানিয়েছে যে কি যে কোম্পানিটা 243 করোড়ের অর্ডার পেয়েছে মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন থেকে, MRVC থেকে। যেখানে অর্ডারটা কি পেয়েছে? ফর পাওয়ার সাপ্লাই প্রজেক্ট অন 2 রুটস ইন মহারাষ্ট্র। তো স্যার এইভাবে একের পর এক অর্ডার পাচ্ছে বলে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা এখন তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে, দেখুন 296 হাই মেরেছে। তো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে গভর্নমেন্ট কিন্তু 2030-এর মধ্যে কত বলছে? 54 লাখ করোড় হচ্ছে কিন্তু খরচা করতে চলেছে। 54 লাখ করোড় রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যেখানে নতুন রেল বলুন, নতুন ইঞ্জিন বলুন, নতুন কোচ বলুন, সব। স্যার কালকে থেকে নতুন আরেকটা উইক শুরু হতে চলেছে। তো রেজাল্টের সিজন চলছে Q1-এর। তো কোন কোন কোম্পানিগুলো ফাইটাল কোম্পানি যাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে নেক্সট উইকে, কারণ প্রচুর কোম্পানির রেজাল্ট আসতে চলেছে। তো স্যার তার মধ্যে বেস্ট কোম্পানিগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যেখানে PFC পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, বিধান্তা, টাটা পাওয়ার, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি, TVS মোটর, বস, সিমেন্ট, সোলার ইন্ডাস্ট্রি, লুপিন, লিন ইন্ডিয়া, PV ফিনটেক, PI ইন্ডাস্ট্রি, বার্জার পেন্ট, গুজরাট গ্যাস। এছাড়াও কিন্তু প্রচুর কোম্পানির রেজাল্ট আসতে চলেছে। তো বেস্ট কোম্পানিগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো স্যার যাদের কাছে এইসব কোম্পানিগুলো আছে তারা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কম বেশি রেজাল্টগুলো কিন্তু কভার করার চেষ্টা করি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনার কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনার কাছে যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটার রেজাল্টটা কেমন করেছে Q1-এর সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। স্যার এই যে স্যার USA রিসেশনের যে খতরা দেখা যাচ্ছে এবং তার ফলে ন্যাসড্যাক পড়ছে, তো আমাদের ভারতের মার্কেটে কোন কোন কোম্পানিগুলোর বা কোন কোন সেক্টরের বেশি ক্ষতি হতে পারে? তার মধ্যে একটা হচ্ছে আইটি। কেন স্যার? দেখুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো এবং যুদ্ধ শুরু হওয়ার পরে যে ইনফ্লেশন বাড়লো, তার পাশাপাশি রেট কার্ড বাড়লো, অর্থনৈতিক মন্দা হালকা দেখা দিল, তো জিডিপি নিচে চলে এসছে। তো সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কার? এই আইটি ইন্ডাস্ট্রির। তার জন্য দেখলে দেখা যাবে যে সেই সময় থেকে কিন্তু আইটি কন্টিনিউয়াসলি একটা আন্ডার পারফরমেন্স দেখাচ্ছিল, কারণ আমাদের দেশে যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু নর্থ আমেরিকা বলুন কি ইউরোপের দেশগুলো বলুন সেসব দেশে সার্ভিস প্রোভাইড করে। তো সেখান থেকে কিন্তু অর্ডার কমে গেছিলো। তো দেখুন যে ভয়টা কাজ করছে USA এবং যার জন্য ন্যাসড্যাক পড়েছে, আমাদের আইটিও কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি পড়েছে। দেখুন স্যার ইনফোসিসকে দেখলে দেখা যাবে ইনফোসিস লাস্ট ট্রেডিং সেশনে 1.81% পড়েছে, কিন্তু আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানিটার চার্ট দেখলে দেখা যাবে দেখুন 2021 থেকে যখন থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো কন্টিনিউয়াসলি নিচে এসেছিল, একটা কনসিডারেট পিরিয়ডে চলছিল। এখন কোম্পানিটা রিকভারি করেছে। কেন? কারণ কারণ আস্তে আস্তে ইনফ্লেশন কন্ট্রোলে এসছে, USA জিডিপি ঠিকঠাক হচ্ছিল, হঠাৎ করে আবার কিন্তু একটা রিসেশনের যে খবর পাওয়া যাচ্ছে, এতে কিন্তু আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানির একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি অরিজিনালি রিসেশন আসে তাহলে কিন্তু সবচেয়ে বেশি মার খাবে হচ্ছে আইটি সেক্টরের কোম্পানিগুলো, যেখানে ম্যাক্সিমাম অর্ডার কিন্তু আসে নর্থ আমেরিকা থেকে এবং ইউরোপ থেকে। তো স্যার আইটি সেক্টরের পাশাপাশি কিন্তু কেমিক্যাল সেক্টরেরও
একই রকম সিচুয়েশন হবে। কারণ স্যার কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ম্যাক্সিমাম অর্ডার সব আমেরিকা, নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলো থেকে আসে। তো সেই জায়গায় যদি রিসেশন মাথাচাড়া দেয়, অরিজিনালি যদি রিসেশন হয়, তাহলে কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোরও একই অবস্থা হবে। কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে কিন্তু কেমিক্যাল সেক্টরও পড়েছিল এবং অনেক দিন পর বা অনেক বছর পর সেগুলোর মধ্যে রিকভারি দেখা গেছে। দেখুন স্যার, দীপক নাইট্রেট কোম্পানিটার লাস্ট ট্রেডিং সেশনে পজিটিভ ছিল, ঠিক আছে, কিন্তু আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কিন্তু 2021-এর পর থেকে নিচে এসেছিল। রিসেন্টলি কোম্পানিটা তার হাইতে 52 অল টাইম হাইকে ক্রস করেছে। তো স্যার, এই কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা বাজে সংবাদ এই রিসেশন। যদি রিসেশন হয় তাহলে এই সেক্টরের কোম্পানিগুলোও কিন্তু খুব বাজেভাবে মার খেতে পারে। স্যার, আর্থ ইন্ডাস্ট্রিকে দেখলেও কিন্তু একই রকম জিনিস দেখতে পারবেন। দেখুন কোম্পানিটা কিন্তু 2021-এর পর থেকে পড়েছে, এখন কোম্পানিটা রিকভারি করছিল। তো কোম্পানিটা এখনও পুরোপুরি রিকভারি করেনি, কারণ কোম্পানিটা প্রচুর ডিমান্ডের জন্য ব্যাপক ক্যাপেক্স করেছিল। তো ক্যাপেক্স করার জন্য কোম্পানিটা কী করছিল, যেহেতু ওখানে ইনফ্লেশন মাথাচাড়া দিয়েছে এবং বিজনেস অনেকটা হ্যাম্পার হয়েছে, তো এই কোম্পানিটা কিন্তু অর্ডার ঠিকঠাক পাচ্ছিল না, যার জন্য ক্যাপেক্স করে কোম্পানিটা কিন্তু যে প্রফিটেবিলিটি বলুন, রেভিনিউ বলুন, সব কমে গেছিলো, কোম্পানিটা নিচে এসছে। তো এই কোম্পানিটা এখন রিকভারি করছে। তো কেমিক্যাল সেক্টরের কোম্পানির জন্য কিন্তু একটা থ্রেড এই রিসেশন। তো স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না। কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আলোচনা করলাম লার্নিং পারপাস। তো এখান থেকে লার্নিং আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন যে আপনি কী করবেন। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।